আজ প্রায় 1 বছর পর বাড়ি ফিরছি। গতকাল দাদার চিঠি পেয়ে আর বাড়ি না গিয়ে থাকতে পারলাম না। আমার নাম উদয় মজুমদার, বাড়ি আমার কালীগঞ্জে, কিন্তু কাজের সূত্রে প্রায় 1 বছর ধরে আমি কলকাতাতে থাকছি। কিন্তু এভাবে বাড়ি ডাকার কারণটা ঠিক বুঝতে পারলাম না। হয়তো তারা কোনো বিপদে পড়েছে। প্রায় 1 বছর হলো তাদের দেখিনি। বাবা আমার হরিহর মজুমদার, কালীগঞ্জের একমাত্র জমিদার, আর আমার দাদা বিনয় ও বৌদি রমা, এরাই আমার সংসার ছিল। কিন্তু 1 বছর আগে এই সুখের সংসার ছেড়ে বেরিয়ে গেছিলাম নিজের স্বপ্ন পূরণের খোঁজে। তবে দাদার এই চিঠির পিছনে কিছু খুশির খবরও থাকতে পারে। হ্যাঁ, কারণ আমি যখন বাড়ি ছেড়েছিলাম তখন বৌদি আমার 1 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হয়তোবা আমাদের বাড়ির নতুন সদস্যের সাথে পরিচয় করানোর জন্যই দাদা আমাকে ডেকেছেন। ছোটোর থেকেই আমার স্বপ্ন ছিল উকিলাতি পড়া, আর আমার দাদা বৌদি না থাকলে হয়তো আমার এই স্বপ্ন কখনো পূরণ হতো না। আমার আজও মনে আছে সেই দিনের সকালটা, যেদিন এই সব ঘটনা ঘটেছিল। সেদিন সকালে আমি আমার ঘরে পড়াশুনো করছিলাম, আর ঠিক তখনই দাদা বৌদির ডাক শুনলাম, উদয়, উদয়। হ্যাঁ দাদা। কিরে, কি করছিস? ও কি আর করবে, দেখছো না বই নিয়ে এখনো ব্যস্ত আছে। পড়াশুনোর সাথে সাথে তোমার হাতে আরেকটা দায়িত্ব দিতে যাচ্ছি, যেটার পালন তোমাকে খুব ভালোভাবে করতে হবে। হ্যাঁ দাদা, নিশ্চয়ই, বলো না কি করতে হবে। রমা এখন 1 মাসের অন্তঃসত্ত্বা, তাই ওর বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর আমি এখন কাজের চাপে অত্যন্ত ব্যস্ত, তাই এখন এই দায়িত্ব তোমাকেই পালন করতে হবে। হ্যাঁ দাদা, সেটা আরও বলতে। আর এটা তো খুব খুশির খবর। আমি অবশ্যই বৌদির খেয়াল রাখব। এভাবে বললে চলবে না। তোমার বৌদির হাতের ওপর হাত রেখে তোমাকে কথা দিতে হবে। হ্যাঁ দাদা, আমি কথা দিচ্ছি। মায়ের পর তো তুমিই আছো যে আমাকে নিজের সন্তানের মতো রেখেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে কোনো রকম সমস্যাতে পড়তে দেব না, এবং সবসময় তোমার রক্ষা করব। কি গিন্নি, ঠিক আছে তো এবার? হ্যাঁ হ্যাঁ, ব্যাস, এর থেকে বেশি আর কিছু আমার চাই না। ঠিক আছে উদয়, চাষের জমির জন্য কিছু সার ও বীজ কেনার জন্য আমাকে এখনই শহর যেতে হবে। হ্যাঁ হ্যাঁ দাদা, আমি তো আছি, তুমি নিশ্চিন্ত যাও। এই বলে দাদা তখনই শহরের জন্য বেরিয়ে পড়লেন। উদয়, এই উদয়, এই দেখো তোমার নামে চিঠি এসছে, নাও নিয়ে যাও। আরে বৌদি, এটা তো একটা স্কলারশিপ লেটার। ও মা, তাই নাকি? আমি কলকাতার যেসব কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলাম, এটা তো তারই মধ্যে একটি। এই কলেজে তো আমাকে বিনা খরচে পড়াশুনো করার সুযোগ দিচ্ছে। তাহলে এই সুযোগটা তোমার হাতছাড়া করা উচিত নয়। ঠিক আছে বৌদি, আমি এটা এখনই বাবাকে দেখিয়ে আসছি। বাবা, বাবা। কি হয়েছে? বাবা, আমি কলকাতার একটি বড় কলেজে বিনা খরচে পড়াশোনা করার সুযোগ পাচ্ছি। এই দেখো তাদের চিঠি এসছে। ওই চিঠি আমার কোনো কাজের নয়, আর তুমি এখান থেকে কোথাও যাবে না। আমাদের কালীগঞ্জের জমিদারি সামলানোর জন্য তো তোমাকে এখানে থাকতেই হবে। কিন্তু বাবা, উকিলাতি পড়ার স্বপ্ন তো আমার প্রথম থেকেই। তুমি যদি উকিলাতি পড়ে গ্রামের সকল মানুষকে শিক্ষিত করে দাও, তাহলে তাদের ওপর জমিদারি খাটাবে কে? পাশের গ্রামের মেয়ের সাথে তোমার বিয়ে ঠিক করছি।
বিয়ে করে সংসার করো আর আমাদের জমিদারি সামলাও। বাবার এরকম কথা শুনে আমার মনটা কেমন যেন ভেঙে গেছিল। সে সময় যদি বৌদি আমার পাশে না থাকতো, তাহলে হয়তো আজ আমি এই জায়গাতে পৌঁছাতে পারতাম না। বৌদি, দেখছো তো, আমার মনে হয় না যে আমার ওকিলাতি পড়া হবে। বাবা আমাকে কখনোই কলকাতা যেতে দেবেন না। কিন্তু উকিলাতি পড়া তো তোমার স্বপ্ন, আর তোমার স্বপ্ন পূরণ করার জন্য তোমাকে যদি এই বাড়ি ছাড়তে হয় তাহলে তোমাকে সেটাও করা উচিত। কিন্তু বৌদি, তোমাকে এই অবস্থায় আমি কিভাবে ছেড়ে যাব? দাদাও এখন বাড়িতে নেই। আর তোমার খেয়াল রাখার আমি কথা দিয়েছিলাম দাদাকে। আমি দাদার কথা কিভাবে অমান্য করব? সেসব আমরা বুঝে নেব। এখন তুমি শুধু তোমার স্বপ্ন পূরণের কথা ভাবো, আর আমার খেয়াল রাখার জন্য তোমার দাদাই যথেষ্ট। সেটাই ছিল আমার বৌদির সাথে শেষ দেখা। কি জানি বৌদি এখন কেমন আছে। ট্রেন থেকে যখন নামলাম, প্রায় রাত 11টা। চারিদিক ধুধু অন্ধকার। মনে হয় না আর এখান থেকে কোনো রিক্সা টিক্সা পাবো বলে। তবুও দেখা যাক, যদি পেয়ে যাই। স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখলাম একটি রিক্সা দাঁড়িয়ে আছে। চলো দাদা, যাবে নাকি? আজ্ঞে বাবু, কোথায় যাবেন? জমিদার বাড়ি নিয়ে চলো। আজ্ঞে, চেপে বসুন। বাড়িতে কে কেমন আছে কিছুই তো জানি না। হয়তো সবাই খুব ভালো আছে। বাবার রাগও হয়তো আমার থেকে অনেকটাই কমে গেছে, তাই হয়তো বাড়ি ডেকে পাঠিয়েছেন। হঠাৎ একটা আওয়াজের সাথে সাথে রিক্সাটা দাঁড়িয়ে গেল। আজ্ঞে বাবু, রিক্সার তো চাকা পাংচার হয়ে গেছে। আপনাকে এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে। এত রাতে আমি হেঁটে হেঁটে কীভাবে যাব? ওহ, কিছু উপায় নেই, যেতেই হবে হেঁটে হেঁটে। তখন রাতে ধুধু অন্ধকার। পূর্ণিমার আকাশের চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে। চারিদিকে জঙ্গল, আর সামনেই একটা স্কুল ঘর। এই স্কুল ঘর পেরোলেই আমাদের বাড়ি। কিছুটা চলার সাথে সাথে কেমন যেন মনে হলো আমার সাথে সাথে কেউ যেন চলছে। হঠাৎই দাঁড়িয়ে পিছনে ঘুরলাম। আরে বৌদি, তুমি এখানে কি করছো? আমি কি এখানে নিজে এসেছি? আমার ভাগ্য আমাকে এখানে এনেছে। এ কি বলছো? আর দাদা কোথায় আছে? তোমার দাদা আর কোথায় থাকবে? নিজের কাজে ব্যস্ত। আর বৌদি, আমাদের বাড়ির যে নতুন সদস্য, সে এখন কোথায়? এতদিনে তোকে তার মনে পড়ছে? তুই তো বলেছিলি আমাদের রক্ষা করবি, কেন এলি না আমাদের বাঁচাতে? বৌদির এরকম ভয়াবহ অগ্নিদগ্ধ রূপ দেখে আমি সেখানেই অজ্ঞান হয়ে পড়লাম। উদয়, হ্যাঁ উদয়, ওঠ। আমি কোথায়? তোকে দেখলাম তুই রাস্তায় অজ্ঞান হয়েছিলি, তাই তোকে তুলে নিয়ে এলাম। কি হয়েছিল তোর? হ্যাঁ, বৌদি। দাদা, বৌদি কোথায়? বাবা, বাবা, বৌদি কোথায়? আহা, তুমি এখন বিশ্রাম নাও। উদয়, তুই এখন বিশ্রাম কর, তোর সাথে আমি পরে কথা বলছি। না দাদা, দাঁড়াও না। বৌদি কোথায় আমাকে তুমি বলো। আজ থেকে প্রায় 1 মাস আগে সামনের স্কুল বাড়িতে আগুন লেগে তোর বৌদি মারা গেছে রে। আর সাথে সাথে আমার মেয়ে, তারা দুজনই আমাকে একা ছেড়ে চলে গেছে রে। সে কি বলছো দাদা? আমি তো এখনই বৌদিকে দেখলাম। এটা হতে পারে না, সে আর নেই। তুমি হয়তো ভুল দেখেছো। তুমি এখন বিশ্রাম করো। পরদিন সকালে। দাদা, কিন্তু কিভাবে বৌদি মারা গেছিল? কি আর বলি উদয়, চাষের সামগ্রী কেনার জন্য আমি কলকাতা গিয়েছিলাম, আর বাবাও জমির কাজে ব্যস্ত ছিলেন। ঠিক সেই সময়ই কিভাবে ওই বাড়ির মধ্যে তোমার বৌদি ঢুকে সেখানে আগুন লেগে যায়।
সেটা এক রহস্য ব্যাপার। কিন্তু দাদা, বৌদির কেউ হত্যা করেনি তো? আহা, এ কি বলছো? ওই স্কুল ঘরের মধ্যে বিভিন্ন জ্বালানির পদার্থ রাখা ছিল, যেটার থেকে আগুন লেগে তারা মারা গেছে। তাদের হত্যা কেউ করতে যাবে কেন? কিছুক্ষণ পর আমি সেই স্কুল বাড়ির কাছে আবারও গেলাম। সেই বাড়ির ওখানে গিয়ে দেখি পুরো বাড়িটা কেমন যেন একটা কালো হয়ে গেছে। বৌদি, বৌদি, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? আমি এসে গেছি। আমি তোমার কাছ থেকে ক্ষমা চাইতে এসেছি। তোমার যখন হয়তো আমাকে প্রয়োজন ছিল, আমি তোমার সাহায্য করতে পারিনি, কিন্তু তোমার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের আমি কোনো প্রকার ছাড়তে পারবো না। এই বলে আমি সেখান থেকে চলে গেলাম। কিন্তু আমারই সাথে সাথে বৌদির ছায়া আমার পিছন পিছন চলে এলো আর ধীরে ধীরে আমার শরীরে প্রবেশ করলো। উদয়, আজ তুমি বাড়িতে থাকবে, কারণ বিনয়ের জন্য মেয়ে দেখতে আমরা পাশের গ্রামে যাচ্ছি। কিন্তু এ কি বলছো বাবা? এই তো কিছুদিন হলো বৌদির আমাদের ছেড়ে চলে যাওয়া, আর তুমি দাদার বিয়ে দিতে চাইছো আবার? হ্যাঁ, তো কি হয়েছে? ওর এখন অনেক কম বয়স, আর আমাদের জমিদার বংশ চালানোর জন্য আমার তো এক উত্তরাধিকারী চাই। আর তুমি নিজের কলকাতায় গিয়ে উকিলাতি করো। মজুমদার বাড়িতে তোমার আর কোনো প্রয়োজন নেই। আচ্ছা ভোলাদা, তুমি তো এখানেই ছিলে, কি হয়েছিল সেদিন তুমি কি জানো না? আজকে আপনার বৌদি নিজের ছোট্ট শিশুকে নিয়ে সে স্কুল বাড়ির দিকে গিয়েছিল, আর সেখানেই কোনো প্রকার আগুন লেগে তিনি মারা যান। আমি তো নিজের চোখে এতটাই দেখেছিলাম। ভোলাদার এই কথা শুনে বৌদির সে আত্মা আমার মধ্যে প্রবেশ করে। ওহ, ওহ। সেখানে আগুন নিজের থেকে লেগেছিল নাকি তুই লাগিয়েছিলি? আর দাদাবাবু, এ কি বলছেন আপনি? আমি কেন আগুন লাগাতে যাব? তুই যদি ওখানে আমার মেয়েকে না লুকিয়ে রাখতিস তাহলে আমি কেনই বা ওখানে যেতাম? এ কি বলছেন দাদাবাবু? আপনার কি হয়েছে? এরপর উদয় ভোলাদার গলা ধরে তার মাথা থেকে শরীর আলাদা করে দিল। কিন্তু ভোলাদা, ভোলাদা কার কথায় এরকম করেছিল? সেদিন দাদা কিছু কাজের জন্য শহর গিয়েছিল, আর বাবা চাষের কাজ করার জন্য চাষের জমিতে ছিলেন। তাহলে কেই বা ভোলাদাকে এই কাজটি করার জন্য বলেছিল? প্রায় 11 মাস আগে। বাবা, আমার মেয়ে হয়েছে বাবা, তুমি দাদু হয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু এ কি শুনছি ডাক্তারের কথা, তোমার স্ত্রী নাকি আর কখনো মা হতে পারবে না? হ্যাঁ বাবা, কিন্তু আমার এই মেয়ে সন্তানকে আমি ছেলের থেকেও বেশি ভালোবাসবো। আহা, কিন্তু কিন্তু এই মেয়ে তো আর আমার পরিবারের উত্তরাধিকারী হতে পারবে না। বাবা, তুমি এমনি কেন বলছো? ঠিকই বলছি। প্রায় 7 দিন পর বিনয়, তোমাকে আবারও চাষের বীজ কেনার জন্য শহরে যেতে হবে। কিন্তু বাবা, কিছুদিন আগেই তো আমি শহর থেকে ঘুরে এলাম। আহা, তোমাকে বলছি তো আবার যেতে হবে। কিন্তু রমার সাথে থাকার মতো এখন কেউ নেই, আমি ওকে একা ছেড়ে কিভাবে যাব? তোমাকে যে কাজ দেওয়া হচ্ছে সেটা তুমি করো, আর ভোলা থাকবে তো, সে দেখবে। ভোলা, এদিকে আয়। আজ্ঞে হুজুর। এই কন্যা সন্তান আমার চাই না। আজ যখন বিনয় শহরে চলে যাবে, আর বৌমা যখন স্নান কাজ করার জন্য বাথরুমে থাকবে, তখন ওই মেয়েকে তুলে তুমি সেই স্কুল ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেবে। আজ্ঞে, এ কি বলছেন? হ্যাঁ, আজ্ঞে হুজুর, করে দেব।
ভোলাদা, তুমি আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? বলা, ওই মেয়েকে ওই স্কুল ঘরে ফেলে দিয়ে আয়। না বাবা, আমার সাথে অমনি কেন করছেন? আমার কি দোষ হয়েছে? তোর বেঁচে থাকাটাই তোর দোষ। এই ভোলা, একে ওই স্কুল ঘরের ভিতর ঢুকিয়ে দে আর আগুন লাগিয়ে দে। তুই না মরলে আমার ছেলে বিয়ে করবে না, আর আমার বংশের উত্তরাধিকারী আসবে না, তাই তোর মরাটাই জরুরি। বাঁচাও আমাকে, বাঁচাও! আমাকে যেভাবে তোমরা পুড়িয়ে মারছো, একদিন আমিও তোমাদের ওইভাবেই পুড়িয়ে মারবো। আর আমার কথা ভুলো না, এর প্রতিশোধ আমি নিয়েই থাকবো। দিনের আলোয় এভাবে ভোলার হত্যা হয়ে যাওয়া, এর পেছনে কোনো না কোনো চক্রান্ত আছে বাবা। আর বাড়ির মধ্যে থেকে আমার দাদার স্ত্রী এবং তার মেয়ের এভাবে মারা যাওয়াটা তোমার অস্বাভাবিক লাগে না? কি বলতে চাইছো তুমি? তুমি ভালোভাবেই জানো আমি কি বলতে চাইছি। স্কুল ঘরের মধ্যে অতটা জ্বালানি রাখার কারণ কি ছিল বাবা? ওই স্কুল ঘরকে আমরা জ্বালানি রাখার কাজের জন্য ব্যবহার করি, সেটা তুমি জানো না? আর এভাবে দাদার দ্বিতীয় বিয়ের জন্য তাকে বাধ্য করা, এখানে কি তোমার কিছু অবাক লাগে না? সেটা আমাদের পরিবারের ব্যাপার, এখানে তোমার কিছু বলার নেই। তুমি এবার আসতে পারো। এরকম বাড়িতে আমার থাকারও নেই বাবা। আহা উদয়, তুই এমনি কেন করছিস? দাদা, তুমি জানো না আসল কারণ কি, আর তুমি হয়তো কখনো জানতেও পারবে না। আমি কলকাতা ফিরে যাচ্ছি, এই বাড়িতে আমার থাকার নেই। এই বলে আমি সেখান থেকে উঠে গেলাম। তখন প্রায় সন্ধে হয়ে গেছে, জানি না আর কোনো ট্রেন পাবো কি না, কিন্তু আমি বুঝে গেছিলাম যে আমার বৌদির মৃত্যুর পিছনে আমার বাবাই দায়ী ছিল। হঠাৎই সেই স্কুল বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। উদয়, বিনয়, এ কি হলো? স্কুল বাড়ির ভেতর আমাদের কিছু জ্বালানি রাখা আছে, সব ফসলের বীজ রাখা আছে, সেটা আমাদের বার করতে হবে। যেই বাবা সেই স্কুল ঘরের কাছে গিয়ে পৌঁছালো, সেখানে বৌদির আত্মা আবার হঠাৎ প্রকট হলো। আহ 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 আরে বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে। বল, কেন তুই এটা আমার সাথে করেছিলি? বল, এটা তুই কেন করেছিলি আমার সাথে, বল। আমি চাইছিলাম, আমি এক পুত্র সন্তান চাইছিলাম যে আমার বংশের উত্তরাধিকারী হয়, কিন্তু যখন আমি শুনলাম তুমি আর কখনো মা হতে পারবে না, তাই আমি তোমাকে আর তোমার মেয়েকে এভাবে মেরেছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বৌদির কান্নার আর্তনাদ সেই রাগের মধ্যে আমরা দেখতে পেলাম। তার রাগের আগুনে মজুমদার বংশের কলঙ্কিত জমিদার পুড়ে ছাই হয়ে গেল। উদয়, তুই এখানেই থেকে যা, আমি একা সবকিছু কিভাবে সামলাবো? হ্যাঁ দাদা, আমার এই ওকিলাতি পড়ার কারণই হলো এটা, যেন আমি গ্রামের মানুষকে অত্যাচার থেকে বাঁচাতে পারি, আর যারা দোষী তাদের যেন সাজা দিতে পারি। এটাই এখন আমার জীবনের লক্ষ্য।